দর্শক, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে 1977 সালের পর থেকে এরকম কোনো ঘটনা ঘটেনি। বড় ঘটনা ঘটে গিয়েছে, গ্রেট প্যারাডাইম শিফট। আপনারা অনেকে লক্ষ্য করেনি দর্শক। আপাতত এটাই আমাদের জন্য গুড নিউজ যে গত পরশুদিন থেকে হঠাৎ করেই বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে, আর সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্যের চাকা ঘুরছে, পরিবর্তন হয়ে গেছে। যে ট্রাম্পকে নিয়ে একটা টেনশনে ছিল ইউনূস সরকার বা বাংলাদেশ, সেই ট্রাম্পই এখন ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ হয়ে যাচ্ছেন। ইভেন এই ব্যক্তি এখন বাংলাদেশে অবস্থান করছেন। বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী, হঠাৎ করেই মিসাইল লঞ্চ, নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরে কি ভারতের উপর আক্রমণ করবে বাংলাদেশ? বাংলাদেশের হেড অফ স্টেট হিসেবে কোন মহিলা নেতৃত্ব আমরা আগামী 100 বছর চাই না। উই হ্যাভ ফাকিং এনাফ এন্ড এনাফ, এনাফ ইজ এনাফ। এই আমরা কোন মহিলাকে আর রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চাই না। লাঠি মেরে ব্যাঙ্গে দিয়ে এদেরকে নতুন নেতৃত্বের মাধ্যমে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। এই গুণে ধরা ব্যর্থ, অযোগ্য, অপদার্থ, মূর্খ, দুর্বৃত্তায়িত রাজনীতি, দুর্বৃত্ত শ্রেণী রাজনীতিবিদদের দ্বারা বাংলাদেশের পরিবর্তন হবে না। লিখে নিতে পারেন আমার কাছ থেকে। তার মানে আওয়ামী লীগ যে কোনো অ্যাকশনে গেলে সব দল এক হয়ে যাবে, এটা 100%। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য কষ্টের। আওয়ামী লীগ চাচ্ছে কি, হচ্ছে কি? আজকে বিএনপির ভিতরে গাপটি মেরে আছে ভারতীয় রর এজেন্ট। সেই কারণে বিএনপি আগাতে পারছে না। বিএনপি যে কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আগেই ভারতে চলে যা। দেশের নিরাপত্তা এবং দেশের সাথে বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। মির্জা ফখরুল যে স্টেটমেন্ট দিয়েছে, রাষ্ট্রবিরোধী স্টেটমেন্ট, দেশদ্রোহী স্টেটমেন্ট, দেশের বিরুদ্ধে নিরাপত্তার হুমকি। চরমে খেলা দেখলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত কিন্তু অসহায়ের মতন তাকিয়ে আছে। ভারতের অবস্থা চরম লেভেলের খারাপ। আপনারা ভিডিওর অংশ বেশি দেখে বুঝেই গিয়েছেন আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে তারা বাইক বা একের পর এক দেখে। যে ছাত্ররা 24-এর একটা অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের স্বাধীন করলো, বাংলাদেশের সবচেয়ে বড় দলটি তাদের স্বীকৃতি দিতে বেশ তালবাহানা করছে। প্রশ্ন দুটো আসছে। এক, ছাত্ররা যখন সিদ্ধান্ত নিল তারা একটা দল করতে চায়, তখনই সেই প্রধান দলটি বা বড় দলটি তাদের কিংস পার্টি বলা শুরু করেছে, অথবা ছাত্ররা দলটি করুক এটা তারা চাইছে না। তাদের বর্তমান বক্তব্যের আলোকে এটি বোঝা যাচ্ছে। একদিকে সেই বড় দলটি আওয়ামী লীগকে মাঠে দেখতে চাইছে, কিন্তু তারা ছাত্রদের রাজনৈতিক দল দেখতে চাইছে না। তারা বলছে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের লোক। তাহলে ছাত্রদের রাজনৈতিক দল আসলে তাদের সমস্যা কোথায়? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে আবারও তারা রাজনীতিতে বৈধতা দিতে চাইছে বা রাজনীতিতে টেনে আনতে চাইছে বা সুযোগ দিতে চাইছে, নেপথ্যে সব আলোচনায় তাই মনে হচ্ছে। তাহলে আওয়ামী লীগকে তারা সহ্য করতে পারবে, ছাত্রদের পারবে না? যাদের বিরুদ্ধে আমাদের ছাত্ররা লড়াই করে আজকে সেই দলটিকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে, যারা রক্ত দিল, লড়াই করলো, তাদের সহ্য করতে পারলো না, যাদের বিরুদ্ধে লড়াই করলো তাদেরকে সহ্য করবে? আমার মনে হয় না। তো বিএনপির বর্তমান যে নেতারা, জামাতের যে বর্তমান নেতারা, তারা যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যে আমরা সন্তুষ্ট হতে পারছি না। কারণ তাদের বক্তব্যের মধ্যে ঘুরে ফিরে কেন যেন আওয়ামী লীগের প্রতি তাদের একটা সহানুভূতি কাজ করছে। জামায়াত কিছুটা এক্ষেত্রে কৌশলী হলেও বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে তাই মনে হচ্ছে। তিনটা বিষয় থেকে এখন প্রশ্ন করবেন যে কেন আপনার এই বিষয়টি এরকম মনে হলো। তিনটা বিষয় উল্লেখ করি। এক, যে প্রেসিডেন্টকে বিএনপি সহ্য করেনি, সেই প্রেসিডেন্টকে এখন বিএনপি সরাতে চাইছে না, শাহাবুদ্দিন চুপ্পু। অথচ তাকে যখন প্রেসিডেন্ট পদে বসানো হয়, বিএনপি আপত্তি জানিয়েছে, বিরোধিতা করেছিল। আজকে বিএনপির কি হলো যে তাকে যখন ছাত্ররা সরাতে চাইলো বা সরানোর সময় এলো, বা ছাত্ররা চাইলে তাকে সরাতে পারে, শুধু বিএনপি বাধা না দিলে বিএনপি কেন বাধা দিচ্ছে? দুই, বেগম জিয়া যে সংবিধানকে বলেছেন ছুঁড়ে ফেলে দেবেন, সেই সংবিধান ছাত্ররা বাতিল করে নতুন সংবিধান লিখতে চাইছে, বিএনপি সেখানেও বাধা দিচ্ছে যে না, এই 72-এর সংবিধান থাকবে। তাহলে তাদের প্রধান দলের চেয়ারপারসন যে কথাটি বললেন, এটি কি বিএনপি মানতে রাজি না? তিন, আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি উঠল ছাত্র জনতার পক্ষ থেকে, সেখানেও সবচেয়ে বড় বাধা হলো বিএনপি। শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে বিএনপি মানতে পারছে, আর ছাত্র উপদেষ্টা দুজন ব্যক্তি তাদেরকে মানতে পারছে না। অথচ যাদের কারণে আজকে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বা বিএনপি ক্ষমতায় আসছেই ধরে নিলাম, বিএনপির এই হীনমন্যতা বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে। আসেন তার পরের বিষয়। ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের সবচেয়ে বড় দাবিদার বিএনপি, এটা খুশি হওয়ার কথা, বরং অ্যাপ্রিসিয়েট করার কথা, বরং তাদের সহযোগিতা করার কথা, বরং তাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করা দরকার। কিন্তু কেন বিএনপি এই মুহূর্তে
ছাত্রদের সরকার বা ছাত্রদেরকে বা ইউনুসকে প্রতিপক্ষ তৈরি করতে চাইছে। এটা কি কেবল চাপ, মানে রাজনৈতিক চাপ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সাম্প্রতিক সময় দেশের মানুষ দেখলো যে ভারত শিগগিরই বাংলাদেশে নির্বাচন দেখতে চায় এবং আওয়ামী লীগের বাকি নেতারা যারা পালিয়ে গেছে তারাও এই কথাগুলো বলছেন যে দ্রুত নির্বাচন দরকার এবং ইউনুস, অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান ইউনুস, তিনি নিরপেক্ষ নন। এই কথাগুলো আরাফাত বলছেন, হাসান মাহমুদরা বলছেন, আবার বিএনপিও বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যগুলো কেন এক সুরে জানে, মানে আমরা শুনতে পাচ্ছি এক সুরে। কথা হলো, ইউনুস যদি নিরপেক্ষ না হন, শেখ হাসিনা কি তাহলে নিরপেক্ষ ছিলেন? বাংলাদেশে নিরপেক্ষ কে আসলে? মির্জা ফখরুলকে দিয়ে নির্বাচন করে, তিনি তো নিরপেক্ষ লোক, তাই না? তিনি অর্ধেক আওয়ামী লীগ অর্ধেক বিএনপি, তো নিরপেক্ষ। বিষয়টা হলো যে ইউনুস সবার মতামত নিয়ে ক্ষমতায় বসলেন, সেই ইউনুসকে কেন যেন বিএনপি পছন্দ করতে পারছে না বা সহ্য করতে পারছে না। কিছু নেতার বক্তব্য এরকম মনে হয়, এটা মূল বিএনপির থিম না, কিছু নেতা। এই কিছু নেতার মধ্যে কিছু প্রবলেম আছে, কেউ অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। এখন কথা হলো, ছাত্ররা যদি রাজনৈতিক দল বানায়, সেক্ষেত্রে কার লাভ কার ক্ষতি? এই মুহূর্তে বিএনপি যদি চিন্তা করে যে তাদের একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে, জামাত একটা ছোট দল, শক্তিহীন দল, ছাত্ররা একটা নতুন দল করলে এই দলটা যদি স্ট্রং হয়, তাহলে বিএনপি একটা ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে এটার একটা রূপ ফিরে পাবে। এবং ছাত্ররা যেহেতু যে দলটা করবে, এরা সবাই আমাদের মেন্টালিটির, বা বিএনপি, জামাত বা আমাদের এই ফ্যাসিস্ট মুক্ত একটা গ্রুপের, তো বিএনপি এটা কিন্তু লাভবান হয়। কিন্তু বিএনপি ছাত্রদের ব্যাপারে এতটা আগ্রহী না যতটা আওয়ামী লীগের ব্যাপারে। যখনই বিএনপি নির্বাচনের চাপ দেয়, আমি খেয়াল করলাম দেশের মানুষ কিন্তু বিএনপির এই চাপের সাথে বা দাবির সাথে নামছে না। অতীতে আমরা দেখেছি 15 বছরে বিএনপি সফল কোনো আন্দোলন করতে পারেনি, কারণ জনগণের দাবি অনুযায়ী বিএনপি কিছু করেনি। আবার জনগণকে মাঠে নামিয়েও বিএনপির নেতারা আজকে যারা অনেক বড় কিছু হয়ে গেছেন, আজকে যারা হাঙ্কি পাঙ্কি কথা বলছেন, আজকে যারা উল্টে ফেলছেন, আজকে যারা আবারও চেতনা বিক্রি করছেন আওয়ামী লীগের মতো, দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এই 15টা বছর 71-এর চেতনা বিক্রি করতে করতে 71-কে একদম পচিয়ে ফেলেছে, গন্ধ বের করে দিয়েছে। আওয়ামী লীগের সেই রেখে যাওয়ার দায়িত্বটা এবার বিএনপি নিয়েছে। ইশরাকের মতো মানুষকে দেখছি এখন 71-কে বিক্রি করতে চান। আসলে বিএনপি জামাতের বিরুদ্ধে কোনো শক্ত ন্যারেটিভ পাচ্ছে না। জামাত বিএনপিকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতির মধ্যে আটকে দিচ্ছে এবং তারা একটার পর একটা ফেরিস্তি তৈরি করছে। তারা শ্বেতপত্রের মতো তাদের লিস্ট বেরিয়ে আসছে। আগামী নির্বাচনে জামাত বিএনপির একদম তালিকা ধরে টান দেবে, কে কোথায় কত টাকা লুটপাট করেছে, প্রমাণ সহ। আমি বলে দিলাম আপনাদের, জামাত খুব কৌশলী দল। আর বিএনপি কি করবে? একটা ন্যারেটিভ তৈরি করবে, ওরা 71-এর বিরোধী। ভাইরে, আওয়ামী লীগ এই কথা বলি তো খাইতে পারে না, আওয়ামী লীগের বাজার শেষ। তোমরা এই বাজারে আসতেছো এই ইস্যু নিয়ে। জামাত কি ফেরেস্তা? জামাত ফেরেস্তা না। জামাতের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ তৈরি করা যায়, কেন তোমরা সেদিকে না গিয়ে মাথা মোটার কাজটা করছে, আওয়ামী লীগের রেখে যাওয়ার দায়িত্ব পালন করছে? এ দেশের মানুষ যদি জামাতকে 71-এর ইস্যুতে খুব বড় অপরাধী ভাবে, তাহলে মানুষ তো নামবে আপনাদের ডাকে। একবার ডেকে দেখেন না, শেখ হাসিনা যে বিচার করলো, 5 জন না 6 জনকে ফাঁসি দিল, এই ফাঁসিটাকে তো জুডিশিয়াল কিলিং বলা হচ্ছে। জনগণ কতটুকু এটাকে মেনে নিয়েছে, বা জনগণের কাছে মতামত নেন যে শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছে এই দেশের জনগণ কি রায়টাকে বিশ্বাস করে কিনা? এই বিষয়গুলো আমরা একটু খোঁজখবর নেন। তারপর দেখেন দেশের মানুষ জামাতকে কোন চোখে দেখে, 71-এর প্রশ্ন কোন চোখে দেখে। কয়েকটা নেতা জামাতকে 71 বিরোধী বা 71-এর কি বলবো যে পাকিস্তানপন্থী বা এই যে গেমগুলো দিচ্ছেন, মানুষ এগুলো চায় না। শেখ হাসিনা লাস্ট একটা কথা বলেছিল, রাজাকারের নাতিপুতি, এই একটি কথার জন্য সমগ্র বাংলাদেশ এক হয়ে গেছে। আবার বিএনপি যদি সেখানেই পাড়া দেয়, কি করবেন? অনেকে তো বলতেই শুরু করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা ম্যাক্সিমাম জামাত শিবির। তার মানে 24-এর আন্দোলনটাকে জামাত শিবির করেছে, এটাই আপনারা প্রমাণ করতে চাইছেন? তাই বলছি, কথা আসলে বেশি হয়ে যাচ্ছে, বেশি কথায় মানুষ ভুল বেশি করে। গত পরশুদিন থেকে হঠাৎ করেই বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে, আর সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্যের চাকা ঘুরছে। কারণ হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থানটা বাংলাদেশ ইস্যুতে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে পরিবর্তন হয়ে গেছে। যে ট্রাম্পকে নিয়ে একটা টেনশনে ছিল ইউনুস সরকার বা বাংলাদেশ, সেই ট্রাম্পই এখন ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ হয়ে যাচ্ছেন। ইভেন আজকে যেই আমরা যে তথ্যটা দিচ্ছি, যাদের কথা বলছি, তারা হচ্ছেন ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ মানুষ। এর মধ্যে মার্কিন ধনকুবের ব্যবসায়ী গ্যান্ট্রি বিচ ট্রাম্পের খুবই কাছের মানুষ, ছবি দেখে বুঝতে পারছেন। এই ব্যক্তি এখন বাংলাদেশে অবস্থান করছেন, বিশাল বিশাল অফার নিয়ে আসছেন। ভাই কিছু তো মানে ম্যাজিক্যাল কিছু ঘটছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে শীর্ষ মার্কিন ব্যবসায়ী গ্যান্ট্রি বিচ এখন বাংলাদেশে অবস্থান করছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ, যেহেতু ট্রাম্প একজন ব্যবসায়ী, তার সাথে ব্যবসায়ীদের ভালো সম্পর্ক, তো ট্রাম্প ঘনিষ্ঠ এই মার্কিন ব্যবসায়ী গ্যান্ট্রি বিচ হঠাৎ করেই বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে এসেছেন। এসেই সরাসরি ডক্টর ইউনুসের সাথে তিনি দেখা করেছেন। তো কি কারণে তিনি আসছেন? বাংলাদেশের বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের জ্বালানি, অর্থ এবং অন্যান্য বেশ কয়েকটি খাতে
বিনিয়োগ করতে চায় আপনার এই প্রতিষ্ঠানটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের ইচ্ছা তিনি প্রকাশ করেছেন। গতকালকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার যে কার্যালয় আছে সেখানে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর আমরা সরকারের যে প্রেস উইং আছে সেখান থেকে তথ্য জানলাম। হাই গ্রাউন্ড হোল্ডিংসের সিইও এবং প্রতিষ্ঠাতা গেন্ট্রিবিজ বলছেন তার কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশের একাধিক সম্পদ অধিগ্রহণ করেছে এবং বাংলাদেশের জ্বালানি, অর্থ, অন্যান্য বেশ কয়েকটি খাতে আরও বড় অঙ্কে বিনিয়োগ করতে চায়। প্রধান উপদেষ্টা বিজকে বলেন, আপনি খুব ভালো কাজ করছেন। আপনার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে আপনি খুব ভালো কাজ করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, স্থিতিশীলতা ফিরে এসেছে। প্যারামাউন্টস ইউএস এর চেয়ারম্যান বিচ অধ্যাপক ইউনূসকে বলেন, এই দেশে আরও বেশি বিনিয়োগ আসার সময় এসেছে, এখানে আসতে পেরে আমরা আনন্দিত। তার কোম্পানির রিয়েল এস্টেট, বিশেষ করে স্বল্প মূল্যের সামাজিক আবাসন, মহাকাশ, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করতে আগ্রহী। আর অধ্যাপক ইউনূস বিচকে একটা সংকটময় মুহূর্তে এই বিনিয়োগ প্রস্তাব আনার জন্য বা বিনিয়োগ করার জন্য স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। অধ্যাপক ইউনূস বলছেন যে বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত, ব্যবসার পরিবেশটা এখন ঠিকঠাক আছে। আর এই সরকার বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। আর তিনি বলছেন যে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান সহ অনেক খাতে আরও বেশি মার্কিন বিনিয়োগ প্রয়োজন, বিশেষ করে আভ্যন্তরীণ এবং অফশোর ক্ষেত্রগুলোতে। তো এখানে আরও সরকারের এবং আমেরিকার কয়েকটা টিমের মেম্বার উপস্থিত ছিলেন। তো এই গেন্ট্রিবিজকে নিয়ে ট্রাম্পের সাথে যে ছবি অথবা আরও যে বিভিন্ন বিষয়গুলো দেশের গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে, সার্চ করলেও দেখা যাচ্ছে যে ট্রাম্পের সাথে তার ভালোই সম্পর্ক আছে। আর ট্রাম্প ঘনিষ্ঠ এই ব্যক্তি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেন, বিনিয়োগ করতে চান, যে এই তকমাগুলো ছিল বিদেশি বিনিয়োগ কমে গেছে, এর মাঝখানে তুরস্ক থেকেও বিনিয়োগের জন্য আসছে, আপনারা দেখছেন নিশ্চয় গতকালকে। তো সবকিছু মিলিয়ে ট্রাম্প হঠাৎ করেই ডক্টর ইউনূসের হাত ধরার চেষ্টা করছে, কারণ ব্যবসা। যাই হোক, এতে বাংলাদেশের স্বার্থ আছে, বাংলাদেশে যত বিনিয়োগ হবে এদেশের অর্থনীতি শক্তিশালী হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ডক্টর ইউনূস চাইলে হয়তো আরও অনেক বিনিয়োগ বাংলাদেশে আনতে পারেন পরিস্থিতিটা শান্ত হইলে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ। ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো হলো: 1, 16 বছরের শাসনামলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া। 2, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা। 3, শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা। 4, মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল কর্মসূচিতে ব্যতিক্রমী দৃশ্য, অবাক করা দৃশ্য। 1977 সালের পর থেকে শিবিরের কোনো কর্মসূচিতে এরকম কোনো ঘটনা ঘটেনি। বড় ঘটনা ঘটে গিয়েছে, গ্রেট প্যারাডাইম শিফট। আপনারা অনেকে লক্ষ্য করেনি দর্শক আপনারা দেখেছেন কিনা, শিবিরের গণমিছিলে জনতার ঢল, ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি, এবং আজকে শিবিরের গণমিছিল প্রমাণ করে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জামায়াত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল হয়ে উঠেনি বা উঠতে যাচ্ছে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু শিবির যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন, এতে কোনো বিতর্ক নেই। একটা দিক যে শিবির প্রতিষ্ঠার পর থেকে সম্ভবত এই প্রথম যে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে, কিন্তু এর চাইতে বড় দিক আছে, আমি আসছি সেদিকে। দর্শক আপনারা অলরেডি জেনেছেন, ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর ছাত্র শিবিরের গণমিছিল অনুষ্ঠিত। এখন ঢাকা মহানগরী তো কয়েকটা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এখানে সবগুলো মহানগরী মিলে হয়তো হয়েছে। শুক্রবার 1 জানুয়ারি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজের পর গণমিছিলটি শুরু হয়। বাইতুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। দীর্ঘ মিছিল। এখানে একটা দিক, এটাও শিবির ইতিহাসে নতুন এবং আরো কয়েকবার করেছে। শিবিরের মিছিল বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়, শেষ হয় শাহবাগে। এর মানে শাহবাগ, এই শাহবাগে শিবিরের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়েছে, আর একটা শাহবাগ কায়েমের চেষ্টা করা হচ্ছে, কিন্তু না, শিবিরের মিছিল শেষ হয় শাহবাগে। অতএব শিবিরের বিরুদ্ধে আর কোন শাহবাগ কায়েম করার চেষ্টা করলে শিবির সেই শাহবাগকে মাটির সাথে মিশিয়ে দিবে। শিবির শাহবাগে এসে মিছিল শেষ করে, দিস ইজ আ বার্তা। মিছিল নেতৃত্ব দেন ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র শিবির দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আইজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, মানবাধিকার সম্পাদক সিফাত আলম, আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী ও বিশ্ববিদ্যালয় অন্যান্য শাখা সভাপতি, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ। এখানে আরেকটা বিষয়, আজকে শিবিরের এই ঢাকা মহানগরী প্রোগ্রামে সিবগাতুল্লাহ, সাদিক কায়েম, ফরহাদ, এরা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, এদেরকে মানুষ চিনে। এর মানে শিবিরের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা একটা প্রাধান্য পাচ্ছে, সেই যুগে শিবির প্রবেশ করছে, এটা একটা দিক। বাংলাদেশের অন্যান্য মহানগরগুলোতে এবং অনেকগুলো জেলাতেও করা হয়েছে, বগুড়া, বরিশাল, চট্টগ্রাম, বিভিন্ন মহানগরীতে শিবির প্রোগ্রাম করেছে এবং বিপুল সংখ্যক উপস্থিতি শিবিরের এই প্রোগ্রামে ছিল, উপচে পড়া ভিড়। এত বড় মিছিল, শিবির যত বড় গণমিছিল আজকে করতে পেরেছে,
এত বড় মিছিল ছাত্র দলের পক্ষে করা সম্ভব না। ছাত্রলীগ তো পালাতো, ছাত্রদল কিংবা অন্য কারো পক্ষে এত বড় মিছিল করা সম্ভব না। পারলে একটু করে দেখাক না যে সব মহানগরগুলিতে কর্মসূচি, সেখানে কোনো টোকাই ভাড়া করে আনবে না, প্রকৃত ছাত্ররা শিবিরে যে পরিমাণ উপস্থিত ছিল এই পরিমাণ উপস্থিত করে দেখা পারবে না। এবং সামনে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী, তখন দেখবেন যে শিবির কি, কত পরিমাণ শিবির বাংলাদেশে আছে। দেশব্যাপী বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শিবির তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে। আওয়ামী লীগের জন্য দুঃস্বপ্ন। অনেকে দেখি কমেন্ট করে যে আওয়ামী লীগের গভীরতা কত তোমরা জানো না, এখনো তোমরা মেপে দেখতে পারো না আওয়ামী লীগের গভীরতা। ভাইরে, তোমাদেরকেই বলি, আওয়ামী লীগের গভীরতা মাপার কোনো ইচ্ছা আমাদের নাই। কারণ এটা 6 সালও না, এটা 91 না, এটা 96 না, এটা 2024। এটা বুঝতে হবে আওয়ামী লীগের গভীরতা কি। এটা বুঝতে হলে 24-এ দৌড়ানি খাইছে আওয়ামী লীগ, এটা দেখলেই বোঝা যায়। এবং 6 মাসে 1000 মানুষ এক জায়গায় জড়ো হইতে পারে নাই। তোমরা তোমাদের গভীরতা দেখতে বলো। তোমরা কি মনে করছো? তোমরা আসলে আওয়ামী লীগের একটা প্ল্যান আছে। ওদের প্ল্যান হচ্ছে বিএনপি জামাতের ভিতরে একটা দ্বন্দ্ব লাগাই দিবে, শিক্ষার্থীদের সাথে বিএনপি জামাতের দ্বন্দ্ব লাগাই দিছে। দেখছেন একটা অবস্থা কিন্তু হয়েছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি। এইটা করে দিয়ে কি করবে ওরা? হরতাল অবরোধটাকে সফল হবে। কিন্তু ঘটতে হতো উল্টাটা। জামাত ইসলাম কি বলছে যে আওয়ামী লীগ মাঠে নামলে আইন শৃঙ্খলা বাহিনী যদি ব্যর্থ হয় তাহলে তারা প্রতিহত করবে। ছাত্রদলের ভাষ্য হবে, শিক্ষার্থীরাও সেম কথা বলতেছে। তার মানে আওয়ামী লীগ যে কোনো অ্যাকশনে গেলে সব দল এক হয়ে যাবে, এটা 100%। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য কষ্টের। আওয়ামী লীগ চাচ্ছে কি, হচ্ছে কি? শোনেন একটা কথা বলি। আর আওয়ামী লীগের তৃণমূলে যারা আছে 2-4 জনের সাথে কথা হয়, তারা বলতেছে যে আমরা ফেসবুকে পোস্ট করতেছি, 2-4 জায়গায় কথাও বলতেছি, কিন্তু আমাদের সিনিয়ররা তো কোথাও কথা বলে না। মানে আওয়ামী লীগের যারা সিনিয়র, যারা হালুয়া রুটি খাইছে, আর সিঙ্গারার কোক খাইছে যারা, ওরা একটু কথা বলতেছে, ফেসবুকে লেখালেখি করতেছে, কিন্তু হালুয়া রুটি, গরুর মাংস, হাঁসের মাংস খাওয়া পার্টি তারা কিন্তু চুপ। এখন কিন্তু আওয়ামী লীগের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। বলতেছে সিনিয়ররা না আসলে জুনিয়ররা আসবে না, কারণ সিনিয়ররা ভালো মন্দ খেয়ে যাবে আর জুনিয়ররা শুধু সিঙ্গারা আর কোক খাবে, আবার লাঠি চড় খাবে, রাজপথে নেমে হামলার শিকার হবে, পুলিশের গ্রেপ্তার হবে, আর সিনিয়ররা বসে বসে আরাম করবে। এটা কিন্তু তারা মেনে নিচ্ছে না। বর্তমানে আওয়ামী লীগের তৃণমূলের, ছাত্রলীগ, যুবলীগের ভাষ্য হচ্ছে এটা। সেই ক্ষেত্রে যে আওয়ামী লীগ দলের ভিতরে একটা সুবিধাজনক অবস্থানে আছে এটাও বলা যাচ্ছে না। আবার সব দল, বাংলাদেশে যতগুলো দল আছে সব দল বলতেছে যে আওয়ামী লীগ যদি রাজপথে আসে তাহলে শক্ত হাতে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ আবার বলে যে তোমরা আওয়ামী লীগের গভীরতা এখনো জানো না। গভীরতা জানি ভাই, তোমাদের ভাগ্যে কি আছে এটা আমরা খুব ভালো করে জানি। তোমাদের ভাগ্যে শুধু দৌড়ানি আছে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের দৌড়ানি খাইতেছো, সামনে রাষ্ট্র ক্ষমতা বিএনপি আসবে, তখন যে দৌড়ানি খাবা ওটা কল্পনা করতে পারবা না। আমার মতে এখন তোমাদের একটু চুপ থাকা ভালো। তাইলে সামনে যে বিএনপি আসবে, রাষ্ট্র ক্ষমতা বিএনপি জামাত যে আসুক, তখন তোমাদের দৌড়ানির পরিমাণটা একটু কমবে। এখন যা শুরু করছো এটাতে কিন্তু বিএনপি অথবা জামাত ক্ষমতা আসলে দৌড়ানির পরিমাণ। হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই। অনেকে বলছেন এটা পাবলিক করতে, সেটা আপাতত করা যাচ্ছে না। মাফ করবেন, আইনি প্রক্রিয়ার কারণে। নিশ্চিন্ত থাকেন, আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই পিশাচিনীর রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন। আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে, এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা। তাই আমরা চাই হাসিনার শাস্তি। ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের চাপ হবে, ট্রল হবে, বলা হবে মিছা কথা বলতেছি, শুনে যাবেন, পাত্তা দিবেন না। আমাদের যে কোর্ট টিম, আমি, ইলিয়াস, মাহমুদ ভাই, সবার কাছেই আছে জিনিসটা। তাই আওয়ামী লীগের উস্কানিতেও তোলা হইয়েন না, তবে আশাহত হইয়েন না। তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না, খুশি করে দিব শেষে। যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শোনাবো, পরে আসতেছি ওই ব্যাপারে। আমি কইছিলাম হাসিনার বাসন নাই, পশ্চিম তারে ছাই দিয়া ধরবে। দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনূসের কাছে। সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যিক প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়ায় থেকে দেখতে থাকা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে, যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে। এই যে এখানে লেখা আছে, পুলিশই বলছে যে এই নৃশংসতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল। পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে, যেমন ধরেন এই যে এই ভিডিওটা, আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে, ভিডিও গেমস যেমন খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে। পুলিশের গুলি করার নিয়ম পায়,
সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল, শরীর লক্ষ্য কইরা। এমনকি যখন তাদের জীবনের উপরে, মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না। ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দী ছিল, সেই সেলটা আবিষ্কার করা হয়েছে। সেখানে 1000-এর উপরে বন্দী থাকতো, অবিশ্বাস্য সংখ্যা। 8টা কবর সেল আবিষ্কার হয়েছে 3 ফিট বাই 4 ফিট, যেখানে শুধু বসে থাকা যায়, শোয়াও যায় না। অনেক এভিডেন্স নষ্ট করা হইলো, পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা, যেন এই এভিডেন্স বাইরে না আসে, ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন। সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা, এখনই ক্ষান্ত দিয়েন না। অনেকে বলছেন যে সিরিয়াজে 1 মাসে করলো, তা আমরা 6 মাসে কেন করতে পারি নাই? তার উত্তর হচ্ছে আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে। পুরাই তো হাসিনা প্রশাসন। বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার। বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে। তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব, ইনফ্লুয়েন্স দরকার, তেমন মানুষের সংখ্যা তো কম। তবে কাজ হইতেছে, ভরসা রাখেন, সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন। দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকাকীর্ণ করে দেবেন না। এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে, এটাই আওয়ামী প্ল্যান, এটা এজেন্সির প্ল্যান। এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো তারা স্যাবোটাজ করে নানা জায়গায়। ভাই ফেসবুকে চিল্লায় কাজ হয় না, মাঠে কাজ করতে হয়, সেটা সময় লাগে, এনার্জি লাগে, ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে। এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছে। আমার পিছনে লেগে আছে অনেকজন আর কি, লেগেন না, লাভ নাই আর কি, লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি। আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনূসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা। প্রফেসর ইউনূসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন। দেশের মধ্যে আওয়ামী লীগারদের দাবরানির উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে। আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে। দেশের বাইরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে। ওই যে সেদিন দেখেছিলাম না, কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে, ওদের নাকি পিটাবে। ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি, ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে? ইত্তেফাক ভালো হয়ে যান। হাসিনার লেসপেন্সারি করেছে আপনার মালিক, এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন, সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন। পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে। তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে। ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে, সকল পণ্যকে বর্জন করতে হবে। ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে। মিডল ক্লাস আর আপার মিডল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে, কাজ করতেছে, তাদের দৌড়ানির উপরে রাখা হবে। সোশ্যাল মিডিয়া ফলো করা হবে। এদের সবার অপ্রদর্শিত আয় আছে, ফাইল ওপেন করেন, কিছু করতেও হবে না, শুধু ফাইল ওপেন করেন, পেটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে। যারা হত্যা করছে আমার ভাইদেরকে, সন্তানদেরকে গুম করছে, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এদের প্যাকেট করে ফেলতে হবে। বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে। আমার কাছে কৌশল আছে, ওই জাউরামুর স্ট্র্যাটেজি আছে, শিওর শট। হ্যাঁ, শরণার্থীর বডিগার্ড, ওই হ্যাঁ শরণার্থীর বডিগার্ড, ওই কি ছিল ভদ্রলোকের সাথে ভদ্রতার, জাউরাদের সাথে ডাবল জাউরামি, নাহলে আপনি গেলে মরছেন। আমি সেটা ফলো করি। ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর ইউনূসকে সরানো। প্রফেসর ইউনূসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না। প্রফেসর ইউনূস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে, এই কাটা সরাইতে চাইতেছে ইন্ডিয়া। এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে, যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝা আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে। মনে রাখবেন, প্রফেসর ইউনূসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বহাল। এই জন্যই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে। আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে। কোন পথে গেছে সরকার? কোন বেপথে গেছে সরকার? সঠিক পথ মানে কি? তবে আওয়ামী লীগ বিএনপি একই সাথে আন্দোলন করিচ্ছে, দেখেছেন তো? একই সময় আলহামদুলিল্লাহ, দুই রসুনের এক জায়গায়, এটা বুঝাতে পারছেন তো? বিএনপি চায় আন্দোলন, আওয়ামী লীগও চায় আন্দোলন। বাহ, কি মজা! সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে, তাই নাকি? বহুত খুব সালাউদ্দিন সাহেব, আমরাই সরকার, এটা আমাদের সরকার, আপনার না হইতে পারে, আমরাই দিব যৌক্তিকতা। ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্য। এখন সরকারকে অন করেন না, এখন সরকার আপনার না, আমাদের সরকার, আপনার না হইতে পারে, তবে দিব, আমরাই দিব যৌক্তিকতা। আগামীকাল দেই, হ্যাঁ, মাইনা নেবেন, আমি শিওর। একটা দিন টাইম দেন, মেলা কাজ করা লাগিচ্ছে তো, একটা দিন টাইম চাচ্ছি, খুশি করে যৌক্তিকতা দিয়ে দিবনি, আমি দিবনি। জানেন তো সালাউদ্দিন ভাই, আমার যুক্তি গলে শিওর শট। সরকারের দিকে বাউন্সার ছুঁড়েন না, প্রত্যেক বাউন্সারে ছক্কা হাঁকামো প্রমিস করলাম। এবার আসেন, কইছিলাম না খুশি করে দিব, আসেন খুশি করে দিই। হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে, এটা কেমনে বের করা হয়েছে জানেন? এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন? ক্রু যারা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল, নিজ দিয়ে উড়িছে আর মোবাইলগুলো কাছের টাওয়ার থেকে সিগন্যাল নিছে আর বেচারারা মরিছে। ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি, নিজে থেকে হয়েছে ভিডিও, অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ। মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা বাইট আছে ফুটেজ, মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে। কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এনটিএমসি করেছিল। 5 তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিচ্ছে এক ব্রিগেডিয়ার জেনারেল। আইজার নাম কইলাম না, ব্রিগেডিয়ার সাহেব ভালো হয়ে যান, মুছে গলে দিছে সব। আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য। আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন, লিখে রাখেন।
তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ। সমস্ত টেলিফোন কল টেরাবাইটের পর টেরাবাইট ওই সময় ডিটেইল অন্দরমহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে। আমি শুনেছি একের পর এক, প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ডগুলা, যে খুচরা কল রেকর্ড, ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর। এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে, তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ হয়তো করবো না সেগুলোই শোনাই। হ্যাঁ এজিৎ সাহেব শুনান না কয়টা। স্যার ওরা আবার আসছে এটা করতে, তো এর মধ্যে আর্মি নাকি একবার ছিল, তখন এখন কি অবস্থা হয়েছে ভাই? আমার তো ডিটেল দরকার নেই, এখন কি অবস্থা হচ্ছে? 100+ লোক দরজা ভেঙে ভেতরে ঢুকছে, গেট ভেঙে মেইন গেট। এখন হচ্ছে ওরা আগুন দিচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালস গুলোতে। আর্মি আসে মেল জোনের আর্মি তখন হয়তো একবার আসছিল, বাট ওরা আবার চলে গেছে। এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে, এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে। আর শাকিল ওখানে কি অবস্থা? ওখানে হ্যাঁ, ওখানে ওই বাজারের ওখানে ওরা স্টে করতেছে, আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে, এবং এখন একটু পিছনে হটে আছে, বাট স্টে করতেছে ওখানে এখনো। এই কথা বললাম, বলবো যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে সুযোগ পেলে আবার ডুববে। জি হ্যাঁ শাকিল স্যার, স্যার আপনি আলাউদ্দিনকে চেষ্টা করতেছিলেন, পিপি কিছু ভাঙছে ভিতরে, তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে 2 নম্বর গেটের এখানে আসছিল, তো পুলিশ কিছু ছত্রভঙ্গ করছে ওখান থেকে, তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত। কারা ছিল এরা? স্যার ওই বাইরের, মানে এরা তো কোনো ছাত্র না, বাইরের এরা। না ছাত্র না তো বুঝলাম, কিন্তু আমাদেরটাকে কেন টার্গেট করতেছে? নিশ্চয়ই প্ল্যান করে টার্গেট করতেছে। এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না। চলে গেছে, হ্যাঁ ওদেরকে পিছায় হটাইছে এখন। আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে। ঠিক আছে, জি স্যার, আপনি ফলো করেন, তাই আমাকে জানাতে থাকেন। জি আচ্ছা স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, ওই আইএফআইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন। স্যার 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 রাশিদকে দেবেন না? রাশিদকে দিয়ে দেন। স্যার একটু আমাদের স্যার হলো কি, ওই যে এরা যারা ছিল, মানে যেমন স্যার যে এই এগুলো আমাদের মানে এফডির পজিশনের এগেনস্টে, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা, ওদের এগেনস্টে আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয়, মানে এরকম একটা আছে। তো একজন স্যার দিচ্ছি, আমি দিব না সেটা বলি নাই। না, আপনি রাশিদকে দিয়ে দেন, আমার রাশিদ দরকার আমার। আর থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার। ওনার তো হ্যাঁ, ওর তো বোধহয় আরো কিছুদিন সময় আছে স্যার, অক্টোবরে চলে যাবে। বললে স্যার আমরা আমার মনে হয় স্যার, যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি। কারণ এরা তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেনস্টে দিচ্ছি ওনার তো এফআইডিতেই ছিলেন আর কি, আমাদের জাফর ইকবাল স্যার, কামনার ম্যাডাম, এটা আর কি। ওইটা হলে স্যার ভালো হয়। না, আপনি ওটার জন্য আপনি এক্সেপশন করে দেন। আপনি 2 জন ফাইন্যান্স থেকে দেন, 1 জন ব্যাংকিং থেকে দেন। আচ্ছা ঠিক আছে, সময় করে করে দিবেন। আপনি এক্সেপশন করে দেন, বিকজ আমার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই ওয়ান্ট দ্য রাইট পারসন। আপনি যাদেরকে পছন্দ করছেন ওরা সবচেয়ে খুবই ভালো স্যার। এটাতে কোনো ইয়ে নাই স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। আমি ওকে থ্যাংক ইউ স্যার। সালমান ভাই, হ্যাঁ আপনি কি গণভবনে? হ্যাঁ আমি আসতেছি। এটাই আপাতত ওই যে ইয়েদেরকে ডাকছে, ফ্যামিলিদের। কোন ফ্যামিলি? ওই যারা গুলি খেয়েছে। আচ্ছা আচ্ছা, আজকে 11টায় ডাকছে। 11টা না, 11টা ঢুকে গেছেন। 12টা জাপানিজ এম্বাসি আসবে। হ্যাঁ 12টা জাপানিজ অ্যাম্বাসেডার আসবে। ও জাপানি অ্যাম্বাসেডার আসবে 12টা। তাহলে বিকালে আসি, তাহলে একটা কাজ করি আমি তাহলে। এখন তো ডাকেন ব্যাংকে, হ্যাঁ ফ্যামিলিদেরকে এখন ডাকে নাই। ও তাহলে বিকালে আসি, 3-4টার দিকে আসি। জি জি সালাম। সালমান ভাই, আমার সাবস্টেশনের যে ধারা করছিল ওরা মুভ করে একটা দিক থেকে এখন আপনার দিকে যাচ্ছে, বিক্সুমপুর দিকে যাচ্ছে। বিক্সুমপুর অলরেডি রিচ করেছে, ওখানে আর্মি গেছে। আমাদের অ্যাটাক আমার দিকে গেছে আর্মি, কিন্তু আপনার ওদিকে কিন্তু আর্মি এখন পৌঁছে গেছে। আর্মি চলে গেছে। ঠিক আছে, ওকে। স্যার আচ্ছা, আরেকটা ওই আপনারা যে ন্যাশনালাইজ ব্যাংকে কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি? না স্যার, এখনো ধরা হয়নি। ধরা হয়নি? কবে ধরবেন? লিস্টগুলি চাইছেন নাকি? ব্যাংকগুলি থেকে লিস্ট গেছে আপনাদের কাছে, তারা এলিজিবল হইতে পারে, কিন্তু হ্যাঁ হইতে পারে। এখন তো প্রসেস শুরু হয় না এইভাবে, এত চিন্তা ভাবনা। ও আচ্ছা, ওরা নিজেরা হয়তো লিস্ট দিচ্ছে। ও ডিএমডি তো স্যার হলো যে জিএম থেকে হয়। জিএম থেকে ডিএমডি হয়, তো ওটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন? এটা স্যার
আরো সময় আছে, বসতে হবে, সময় আছে স্যার। ঠিক আছে। আমার একজন আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপের নাম পাঠিয়ে দিই। ওই জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে, জিএম, সিনিয়র মোস্ট আছে, সে সিনিয়রিটিতেও সে পাবে, ইজ ভেরি গুড। যখন শুরু করবেন তখন একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। हाँ, अस्सलाम वालेकुम। Salman Biddur is in Molvi Bazaar for a local meeting with all the MPs and all that. Okay. Can you meet tomorrow? Sure. Give me a call tomorrow. Okay, ठीक है। জি সালমান ভাই। বিপু, রোববার 11টায় হ্যাঁ, আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সিটিং করতে চাচ্ছি। আচ্ছা, খুব ভালো হয়। ওই দিন তো 450 জনের সাথে বসলাম। হ্যাঁ, তো আপাতত বললো কি হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখবো। হ্যাঁ, তো এখন আমি 50-60 জনকে নিয়ে, তুমি, আমি, টিটো, পলক, আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না আছে, একটু দেখানো তো দরকার, ইকোনমিটা ঠিক করতে হবে। অবশ্যই। তো তুমি তো একটু নোট করে রাখো, 11টায় বিড়াতে 11টায় রোববার দিন। ওকে, থ্যাংক ইউ। Hello. Salman, you're in Bida all day? हाँ, busy all day. What time are you free tomorrow? Tomorrow, maybe in the morning I should be free. Around what hours? 12-ish. Okay. 12. ঠিক আছে। Are you back in office or? No, I'm not back. I will be back. Come to my home around 5:30 or 6 o'clock. Okay. Come to my home at 6 o'clock. That is better. We'll do that. 6:30 do that. ঠিক আছে। বাসায় আসো। Okay. हेलो। लाइन नॉट क्लियर, राइट? हेलो। हाँ, ठीक है। अभी वो किया जा रहा है, क्या कंट्रोल में लाने का कोशिश किया जा रहा है। हो जाएगा इंशाल्लाह, कल तक पता लगेगा। इंशाल्लाह प्रोग्राम कर देंगे। ओके, बस दुआ करो। ओके। আর দেখেছেন না, হিন্দি না উর্দু কিবান কয়, দেখেছেন কে যেন ফোন করেছিল, খুঁজে বের করেছি ওটা কে। যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে। আগে একটা ছোট সুনাপটিটা শোনাই। হ্যাঁ, এইটা স্যার ওই যে শামীম হাসানেরটা শোনান না, দরবেশ বাবার। এই শামীম হাসান কে জানেন? আগে শুনে নেন, আগে শুনেন। ওই যে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি, ভিসিপিআব কয়। ওই আবার অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি ছিল, জয়ের নাকি পার্টনার ছিল বিজনেস। আগে শুনেন তার আলাপ। আসসালামু আলাইকুম স্যার, আমি শামীম বলছিলাম। কোন শামীম? শামীম, আমি ওই ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বিসিসির পাস্ট প্রেসিডেন্ট স্যার। একটু গাইডেন্স নেওয়ার জন্য ফোন দিলাম স্যার। আমি মাত্র বিসিসিআই বিএসসি সবার সাথে কথা বললাম। আমাদের তো স্যার একটু এখন মানে ব্যবসায়ী সমাজ থেকে বিবৃতি দেওয়া, তারপর কারফিউ উঠলে শান্তি সমাবেশ করা, আমাদের একটু স্যার সবারটা অ্যাক্টিভ হওয়া দরকার স্যার। তো করেন এগুলি? হ্যাঁ, আমাকে বলতে হবে কেন? এটা আপনারা করেন। জি স্যার, করতেছি স্যার। আপনি একটু গাইডলাইন দিন। উদ্যোগ নেন। জি স্যার, আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার। উদ্যোগ নেন, এটা নেন। জি ঠিক আছে স্যার। ওকে স্যার। জি আপনারা কন্ডেম করেন। জি স্যার, ওইটাই করতেছি। আপনারা নিন্দা জানান। আপনারা নিন্দা জানাচ্ছেন না কেন? জি স্যার, ওইটাই করতেছি স্যার, সবার সাথে কথা বলতেছি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। ওকে, জি তাহলে ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে চাঙ্গে তুলিছে, দেখেছেন? প্রথম আলো ওর লেখা চাপে, ওর খবর চাপে, দেখেছেন? ও কেমনে এলিট বানাইছে প্রথম আলো, দেখেছেন তো? এটা শুনবেন না? আচ্ছা, থাক। বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বিটিএম এর সভাপতি, আম্বার গ্রুপের চেয়ারম্যান, বিটিএম এর সাবেক সহসভাপতি শওকত আজিজ রাসিলের এর আলাপের ক্লিপ আছে, আজকে শুনলাম কিছুক্ষণ আগে। ওই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আছিল তখন দরবেশ বাবাকে ফোন দিয়ে করছে যে আমরা মানে ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি, কিভাবে আপনি যারা ভিপিএন ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন, বুঝেছেন? মাদারচোদ, আমি তোরা ধরতেন না রাসেল। দেখলাম জিল্লুরের তৃতীয় মাত্রায় গিয়ে ফেচিবাত করিচ্ছু। হ্যাঁ, হারামজাদা। হাসিনার আমলে গাছের কাছে এখন তলার করে বেড়া শিশু। জিল্লুর আপনি মিয়া মানুষ পান না, এই সমস্ত দুর্বৃত্তদের ধরে না ফুটেজ দেন। তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্টস শ্রমিককে আনিছেন? কাজের বুয়াক ডাকিছেন, রিক্সাওয়ালাক ডাকিছেন, কৃষক এক ডাকিছেন? খালি বড় লোক আর এলিট। হ্যাঁ, ওদের খুব ভালো গন্ধ না, ওদের তো দুর্গন্ধ। ওই হারামজাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবে কা? যখন ওই যে এনটিএমসি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কি, শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালো প্রেমময় আলাপ আলাদা করে রেকর্ড করতো, আর ওটা শুনে নাকি লাগতো। হ্যাঁ, আর দেখেছেন আমার কি করা লাগিচ্ছে, দেখেছেন? শালা দরবেশ বুড়া বেটা খাটাস, ভালো করে বাংলাও কবার পারে না, উর সব আসলেই ফোন আলাপ শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিচ্ছে কোন টাইমে কি ঘটেছিল। আমার উপরে এই খাইস্টা কাজের ভার কেন দাও খোদা তালা? বারে কেন আমার উপর কেন? আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, কেন
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।